After a lapse of short time but crucial, I am here available among you for sharing my views on the first to fourth marriage. The episode is going to be done in 3 languages. ইসলাম ধর্মের সর্বশেষ সংস্করণে বিয়ের বিধান সম্পর্কে আমরা জানতে পারি পরিষ্কারভাবে। সুনানে ইবনে মাজার হাদিস নম্বর ১৮১46-এ বলা হয়েছে, প্রাথমিকভাবে বিয়েকে সুন্নতে মুআক্কাদা হিসাবে নির্ধারণ করা হয়েছে। ক্রমান্বয়ে ফিজিক্যাল এবং ফিনান্সিয়াল কম্পিটেন্সির ভিত্তিতে ব্যক্তিভেদে কারো কারো উপর ফরজ হিসাবে নির্ধারণ করা হয়েছে। তো বিষয় হচ্ছে, এই বিয়ে বা একজন স্ত্রী বা একজন স্বামী কয়জন স্বামী বা স্ত্রী রাখতে পারেন, বা একজন পুরুষ কয়টি বিয়ে করতে পারেন, এই ব্যাপারে সূরা নিসার ৩ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতুনা ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলুসা ওয়া রুবা ফা ইন খিফতুম আল্লা তা'দিলু ওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনাল্লাহ তাউলু। এই আয়াতে আল্লাহ পাক বলেন, পুরুষদেরকে বলেন, এই আয়াত দ্বারাই নারীদেরকে একাধিক স্বামী গ্রহণ থেকে বঞ্চিত করা হয়েছে। পুরুষদেরকে বলেন, তোমরা 2, 3 কিংবা 4টা পর্যন্ত স্ত্রী গ্রহণ করতে পারো একই সময়ে, যদি তাদের সাথে ন্যায় বিচার নিশ্চিত করতে পারো। আর যদি এই আশঙ্কা থাকে যে ন্যায় বিচার নিশ্চিত করতে পারবে না, তাহলে একটাতেই সীমাবদ্ধ থেকো। তো দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বিয়ের ক্ষেত্রে পূর্বের স্ত্রীদের পারমিশন নেওয়ার বিষয়টি 1961 সনের আগে রাষ্ট্রীয় কোনো নীতিমালা ছিল না। 1961 সনে মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961 যখন প্রণয়ন করা হয়, তার 6 ধারায় আরবিট্রেশন কাউন্সিল ফরমেশন করা হয়। ফরমেশন করে বলা হয় যে একের অধিক বিয়ে করার ক্ষেত্রে আরবিট্রেশন কাউন্সিলের পারমিশন নিয়েই বিয়ে করতে হবে, নইলে শাস্তি ভোগ করতে হবে পুরুষকে। তো সেটাই ঠিকঠাকভাবে চলে আসছিল কিংবা আসছিল না। তো এই বিষয়ে 1961 সনের এমএফএলওর 6 ধারাকে চ্যালেঞ্জ করে, আরবিট্রেশন কাউন্সিলকে চ্যালেঞ্জ করে 2021 সনের 13ই ডিসেম্বর হাইকোর্টের একজন অ্যাডভোকেট একটা রিট পিটিশন করেন জনস্বার্থে। আর যে রিটটি 2025 সালের 20 অগাস্ট খারিজ হয়ে যায়, হাইকোর্ট তার কার্যতালিকা থেকে বাদ দিয়ে দেন, কারণ বিচার হওয়ার মতো কোনো তাদের মতে প্রাইমা ফেসি কেস ছিল না। তাই আর ডিসেম্বর 2025-এর পূর্ণাঙ্গ রায় রিট ফাইলকারী অ্যাডভোকেট হাতে পান। আর এই সময়ে বিষয়টি নিয়ে খুব আলোচনা হয়েছে। তো এইখানে বিষয় হচ্ছে, কে সঠিক, হাইকোর্ট সঠিক নাকি অ্যাগ্রিভড যে অ্যাডভোকেট রিট ফাইল করেছেন উনি সঠিক? তো উনার যে বিষয়টা নির্ধারণ করতে হলে আমাদেরকে কিছু বিষয় দেখতে হবে। সর্বপ্রথম হচ্ছে, তিনি একদম প্রাইমারিলি যেইখানে অ্যাগ্রিভড ছিলেন, আরবিট্রেশন কাউন্সিল নিয়ে তিনি চ্যালেঞ্জ করেছেন। বর্তমান যে আরবিট্রেশন কাউন্সিলের ফরমেশন আছে, যারা আছেন তারা স্ত্রীগণের মধ্যে ন্যায় বিচারের মানদণ্ড নির্ধারক হিসাবে অযোগ্য। কারণ হচ্ছে, আরবিট্রেশন কাউন্সিলের যে মেম্বারগণ আছেন তারা এভিডেন্স গ্রহণ করতে পারেন না। সাথে সাথে ইনফার্টিলিটি, স্পাম কাউন্টিং, ব্যাংক স্টেটমেন্ট, ট্যাক্স, এই বিষয়গুলো ওনারা স্ক্রুটনি করে একটা সিদ্ধান্ত দেওয়ার মতো সামর্থ্য রাখেন না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের দেশের যেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হন বা যারা থাকেন, তারা মধ্যমানের শিক্ষিত। সেই ক্ষেত্রে বিষয়গুলো সঠিকভাবে নির্ণীত নাও হতে পারে। সাথে সাথে পলিটিসাইজড এবং বায়াসড হবার ব্যাপক সম্ভাবনা থাকে। তাই তিনি আরবিট্রেশন কাউন্সিলকে চ্যালেঞ্জ করেন। দ্বিতীয় বিষয় হচ্ছে, প্রথম স্ত্রীর অনুমতি ব্যতীত স্বামী যখন দ্বিতীয় বিয়ে করেন, এমএফএলওর 6 ধারা অনুযায়ী, 6-5 খ অনুযায়ী স্বামী 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। তো
বিপরীত পক্ষে দ্য পেনাল কোড 1860-এর 494 ধারায় পলিগামি বা বহু বিবাহের শাস্তি সম্পর্কে বলা হয়েছে। এইখানে স্বামী বা স্ত্রী যেই হোক, তার একটি ভ্যালিড বিবাহ থাকা অবস্থায় সে যদি দ্বিতীয় বিবাহ করে, তাহলে সে 7 বছরের কারাদণ্ড সাথে সাথে একই সাথে অর্থদণ্ড শাস্তিতে পতিত হবেন। কিন্তু MFLOর 6-5 খ অনুযায়ী এই দ্বিতীয় বিয়ে করলে স্বামী 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা কিংবা উভয় দিবেন। তো বিপরীত পক্ষে স্ত্রী যদি তার ভ্যালিড বিবাহ থাকা অবস্থায়, স্বামী থাকা অবস্থায় আরেকজন স্বামী গ্রহণ করেন, তাকে 494 অনুযায়ী শাস্তি পেতে হবে 7 বছর এবং অর্থদণ্ড কোর্ট নির্ধারণ করবে। তো রিটকারী অ্যাডভোকেটের কাছে এটা তো একটা চরম বার্ডেন মনে হলো, ইনডিসক্রিমিনেশন। এটা মেয়েদের জন্য একটা ক্লক। তিনি এটাকেও চ্যালেঞ্জ করেছেন সাথে সাথে, এবং তিনি চেয়েছেন যে আবেদনগুলো ছিল উনার ছাওয়া, সেটা হচ্ছে আরবিট্রেশন কাউন্সিলের মাধ্যমে পারমিশন না নিয়ে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে স্বামীকে যেন সরাসরি স্ত্রী থেকে পারমিশন নিতে হয়, এবং পারমিশন নেওয়ার বিষয়ে একটা সুনির্দিষ্ট নীতিমালা, কোন ফরম্যাটে হবে, কিভাবে এভিডেন্স গ্রহণ হবে, কিভাবে সিদ্ধান্ত দিবেন, কারা দিবেন, এ ব্যাপারে একটা সুনির্দিষ্ট নীতিমালা ছেয়ে রিট করেছেন। তো এই বিষয়গুলো দেখলে মনে হচ্ছে অ্যাডভোকেট ঠিক আছেন, হাইকোর্ট ঠিক নেই। আমাদেরকে তাহলে, যেহেতু এটা কোরআনিক ল, পার্সোনাল ল, এটাকে শরিয়া আইন থেকে কমন লতে জেনারেলাইজড করা হয়েছে। তো জেনারেলাইজড করতে গেলে সাধারণত রাষ্ট্রকে বা যেই কোনো শরিয়া আইনকে যখন জেনারেলাইজড করা হয়, বড় বড় মাদ্রাসা কিংবা মুফতি কিংবা মাদ্রাসার ইফতা বিভাগ থেকে ফতোয়া নিয়ে তারপরেই করা হয়, যেন কোনো ভুল না হয়। কারণ ধর্মীয় বিষয়ে যখন কোনো আইনকে জেনারেলাইজড করা হয়, এ বিষয়ে যদি কোনো ভুলভাল হয়, পুরো একটা রেসিজম কিংবা রায়ট দাঙ্গা সৃষ্টির সম্ভাবনা থাকে, সেহেতু খুব সতর্কতার সাথে করা হয়। আর আমার মনে হচ্ছে মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961 এর 6 ধারা কিংবা পুরো আইন প্রণয়নের ক্ষেত্রে ইফতা বিভাগের সিদ্ধান্ত ছিল, কারণ এটা একটা ওয়াইজড আইন, এটা শরিয়া আইন থেকে জেনারেলাইজড করা হয়েছিল। তো দেখি কিভাবে সেটা জেনারেলাইজড করা হয়েছিল এবং হাইকোর্ট সঠিক আছে, কোনো ভুল হয়নি, কিভাবে সেটা হয়েছে। তো হাইকোর্ট যেটা করেছে সেটা হচ্ছে আপনার কোরআনের আলোকেই, কোরআনের যে সূরা নিসার অন্যান্য আয়াত রয়েছে সেগুলোর আলোকেই আরবিট্রেশন কাউন্সিল গঠন করেছিল 1961 সনে। তো কোরআন কিংবা যেই কোনো আইন, সংবিধান ব্যাখ্যার কতগুলো বিখ্যাত নীতিমালা রয়েছে, তার মধ্যে সংবিধান ব্যাখ্যার একটা প্রতিষ্ঠিত নীতি হচ্ছে দ্য রুল অফ হারমোনিয়াস কনস্ট্রাকশন, কন্টেক্সচুয়াল ইন্টারপ্রিটেশন। এই রুল অনুযায়ী সংবিধান কিংবা সেটা পবিত্র কোনো ডিভাইন বুক হোক, সেটাতেও provisions are not read in isolation but in the context of the entire statute or constitution or holy Quran. এখানে বলা হচ্ছে, এই রুলে বলা হচ্ছে, কোনো একটা বিষয়ে সুনির্দিষ্ট কোনো সেকশন, আর্টিকল, প্রভিশনকে আলাদাভাবে ব্যাখ্যা করে নির্দিষ্ট ফতোয়া জারি করা যাবে না বা নেওয়া যাবে না। পুরো যে আইন বা কোরআন শরীফ, পুরোটার উপর ভিত্তি করেই যে কোনো ক্ষুদ্র ফতোয়া জারি করতে হবে বা সিদ্ধান্তে আসতে হবে। তো এই ব্যাপারে এই যে পুরো কোরআন কিংবা পূর্ববর্তী যে আসমানি কিতাব আছে, এগুলো সবগুলো নিয়েই যে কোনো ছোট ফতোয়া হবে, সেই ব্যাপারে আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা বাকারার 85 নম্বর আয়াতে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন, তোমরা কি কিতাবের কতক অংশ মানো আর কতক অংশ কি অস্বীকার করো? আর যারা কতক অংশ মানে, কতক অংশ অস্বীকার করে, তারা প্রকৃত মুমিন নয়।
নিশ্চয়ই তারা ভিন্ন কিছু। তো বিষয়টা হচ্ছে, এখন আরবিট্রেশন কাউন্সিল গঠনের ক্ষেত্রে যেটা করা হয়েছিল এ আইনে সূরা নিসার ৩৫ নম্বর আয়াত, এ আইনে বলছে পারিবারিক বিবাদ মীমাংসার ক্ষেত্রে ছেলের পক্ষ থেকে একজন ব্যক্তি এবং মেয়ের পক্ষ থেকে একজন ব্যক্তি আর একজন আরবিট্রেটর তথা সালিসি বসে বিবাদটা মীমাংসা করবেন। তো এই ৩৫ নম্বর আয়াতটাকে জেনারেলাইজড করে আরবিট্রেশন কাউন্সিল গঠন করা হয়। সুতরাং হাইকোর্ট বিভাগের সিদ্ধান্ত প্রাথমিকভাবে এ আয়াত দিয়ে সঠিক আছে। আর দ্বিতীয়ত সূরা নিসার ৩৪ নম্বর আয়াতে যেটা বলা হয়েছে, আর রাজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদলাল্লাহু বা'দুহুম আলা বা'দিন, এই আয়াতে বলা হয়েছে পুরুষগণ হচ্ছে নারীদের কেয়ারটেকার বা গাইড, পরিচালনা করবেন, ডোমিনেট করবেন না। এখানে ডোমিনেশনের কথা বলা হয়নি, গাইডের কথা বলা হয়েছে, তাদেরকে সুরক্ষা দিবেন এটা বলা হয়েছে। আর এজন্যই সুরক্ষা দিবেন পুরুষেরা, কারণ পুরুষদেরকে নারীদের উপর শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। নারীরা সবসময় পুরুষের সাথে থাকবেন এবং পুরুষকে সহযোগিতা করবেন, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবেন। তো হাইকোর্টের যে সিদ্ধান্ত ছিল এবং কোরআনের যে এই দুটো আয়াত অনুযায়ী আমরা বলতে পারি যে আরবিট্রেশন কাউন্সিল সেটা কোরআনের অন্যান্য আয়াতের আলোকেই নেওয়া হয়েছে, সেটা আইসোলেটেড কোনো কিছু না। এবং যেহেতু এটা পার্সোনাল ল, সেহেতু আইন ঠিক আছে, এখানের ভুলের কিছু নেই। স্বামী যদি কখনো একাধিক স্ত্রী গ্রহণ করতে চায়, সেই ক্ষেত্রে রাষ্ট্রীয় আইন আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি নিয়েই বিয়ে করতে হবে। এটাই দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিয়ে করতে হবে, এটা আপাতত সঠিক বলছি, ঠিক আছে। তো একই সাথে যে আপনি বিয়ে করবেন, স্ত্রীর অনুমতি নেবেন না, এখানেও আবার এ ব্যাপারেও আল্লাহ পাক অনেক কিছু বলেছেন। যেমনটা বলা যেতে পারে সূরা নিসার ১৯ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, তোমরা তাদের সাথে অর্থাৎ স্ত্রীগণের সাথে দয়া ও সততার সঙ্গে জীবনযাপন করবে। একইভাবে আপনার তিরমিজি শরীফের ১১৬২ নম্বর হাদিসে আল্লাহ রসুল ইরশাদ করেছেন, আপনাদের মধ্যে উত্তম হলো তারা, মানে হচ্ছে ওই সকল স্বামী হচ্ছে উত্তম যারা স্ত্রীদের কাছে উত্তম। তাহলে যে একটা পারিবারিক ইকোসিস্টেম, যে একটা সততা এবং দয়ার কথা বলা হয়েছে, সেটা যদি আপনি স্ত্রীকে না জানিয়ে তার সম্মতি না নিয়ে বিয়ে করেন, তাহলে এইখানে যে পারিবারিক ইকোসিস্টেমটা সেটা ডেমোলিশড হবে। সাথে সাথে আপনি তার সাথে দয়া ও সততার সঙ্গে জীবনযাপন করছেন না। সেই ক্ষেত্রে দেখা গেল আপনি সূরা নিসার ১৯ নং আয়াতের ডিফল্টার। আপনি যদি একাধিক স্ত্রী গ্রহণ করেন, পূর্বের স্ত্রীগণের পারমিশন নিয়ে করাটা সুন্দর এবং সৌন্দর্য, পারিবারিক সৌন্দর্য। তো এখন বিষয়টা হচ্ছে পূর্বের স্ত্রীগণ আপনাকে পারমিশন দিবে কিনা। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় কখনো স্ত্রীগণ পারমিশন দেন না, দেওয়ার বিষয়ও না। দেখা গেল সেম এজে যারা সমবয়সী বিয়ে করেন, সেইখানে দেখা গেল ৪৫ বছর বয়সে এসে মেয়েটা মেনোপজ হয়ে গেল, আর ছেলেটা তখন ফুল বিগারনেসে আছেন। এ সময় যদি পুরুষ দ্বিতীয় বিয়ের পারমিশন চায়, তবুও স্ত্রী হয়তো অনেক স্ত্রী দিবেন না। তিনি কি করবেন, হয়তো বা মেডিসিন ইনটেক করবেন, ইনটেক করে কনজুগাল লাইফকে এক্সটেন্ড করার চেষ্টা করবেন। ফলশ্রুতিতে তিনি হয়তো অস্টিওপোরোসিস, আর্থ্রাইটিস কিংবা হরমোনাল ডিসঅর্ডারে পড়ছেন, কিংবা কবরে চলে যাবেন, তারপরেও তিনি দ্বিতীয় বিয়ের পারমিশন দিবেন না। বিষয়টা এমন হয়। তো
এইসব কারণেই পুরুষগণ স্ত্রী থেকে অনুমতি নিতে চান না, তারা অনুমতি না নিয়েই বিয়ে করেন। তো বিষয় হচ্ছে এক অপরের সাথে সেটা আলোচনার মাধ্যমেই, সৌহার্দ্যপূর্ণ হৃদ্যতার মাধ্যমেই সমাধান করতে হবে। আর মুফাসসিরগণ কিংবা ফকিহগণ দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে পারমিশনের ক্ষেত্রে কতগুলো বৈধ কারণ বলেছেন। যেমন পূর্বের স্ত্রী যদি বন্ধ্যা হন, চিররোগ না হন কিংবা পাগল হন। আরেকটা বিষয় হচ্ছে রাষ্ট্রীয় বা সামাজিক বৈশ্বিক প্রেক্ষাপট, কোনো যুদ্ধ কিংবা মহামারীর কারণে অধিক সংখ্যক পুরুষ যদি মারা যায়, সেই ক্ষেত্রে যখন মহিলাদের অসামাজিক কার্যকলাপে লিপ্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, সেই ক্ষেত্রে স্ত্রীদেরকে সহনীয় হয়ে একাধিক বিয়ের পারমিশন দেওয়াটাই শ্রেয়। তো আরেকটা বিষয় হচ্ছে যেই সকল পুরুষ অধিক দৈহিক শক্তি রাখেন তারাও করতে পারেন, কিংবা তার বিভিন্ন প্রয়োজনে, যেমন তার পরিবারের আয়, শ্রমজীবীর প্রয়োজন, এসব বিষয় কিংবা আরও অন্যান্য বিষয়ে একাধিক স্ত্রী গ্রহণ করতে পারেন। তবে সেটা পারিবারিক সৌন্দর্যের মাধ্যমেই, স্ত্রীর সম্মতির মাধ্যমেই হোক, সেটাই। কারণ পূর্বের আয়াতগুলো ছিল স্ত্রীর পারমিশন নিতে হবে না। ফার্নিশিং শেষের দিকে এসে বলছে যে তাদের সাথে সদয় আচরণ করো। তার মানে হচ্ছে আপনাকে পারিবারিক ইকোসিস্টেম বজায় রাখতে হবে, আপনাকে তার সম্মতি নিয়েই এগুতে হবে। আর যদি সে অযৌক্তিক হয় তখন সেটা আপনি নিজের ইচ্ছায় করতেই পারেন। আর